সেদিনে তার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। শেখ হাসিনার রাজনৈতিকভাবে মৃত্যু ঘটেছে বলে আমার দেশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, আমি বলবো নিঃসন্দেহে তিনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন। তিনি দুরাত্মা দুরাচারদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তাকে বিচারের মুখোমুখি করা উচিত। আয়নাঘর, গুমঘর, ক্রসফায়ার, হামলা মামলা দিয়ে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বীকে অস্থির করে রেখেছিলেন মন্তব্য করে লতিফ সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি এরকমই হবে। তার দেশ ত্যাগ স্বাভাবিক ছিল। এরশাদকে বিতাড়িত হতে হলেও দেশ ত্যাগ করতে হয়নি, কিন্তু শেখ হাসিনাকে প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করতে হয়েছে। প্রাণ রক্ষা হবে না জেনেই তিনি পালিয়ে গেছেন। 5 আগস্ট মনে করেছিলেন যে জীবনের ঝুঁকি আছে, তাই কৌশল হিসাবে উনি এটা গ্রহণ করেছিলেন। অনেকে পায়ে হেঁটে যায়, উনি না হয় হেলিকপ্টারে গেছেন। শেখ হাসিনার পরিণতি কিভাবে মূল্যায়ন করছেন আমার দেশের এমন প্রশ্নে লতিফ সিদ্দিকী বলেন, পৃথিবীতে কারো পরিণাম ও পরিণতি প্রত্যাশিত হয় না। অঙ্ককোষে কোনো কিছু ঘটে না। সব ঘটনা অভূতপূর্ব। 5 আগস্ট ছিল অভূতপূর্ব। শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন তার পরিণতি তো এরকমই হবে। আয়নাঘর, গুমঘর, ক্রসফায়ার, প্রতিদ্বন্দ্বীকে হামলা মামলায় অস্থির করে রাখা, এসবই তার সময় হয়েছে। আমি ভীষণভাবে অস্থির ও মর্মাহত। আমার দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। যে রাষ্ট্র বিদেশে অর্থ পাচার বন্ধ করতে পারে না, যে রাষ্ট্র যারা পরিচালনা করেন সরকার প্রধানের সহযোগিতা ও অনুমোদন ছাড়া কি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শেখ হাসিনার ভাগ্য ও পরিণতি আল্লাহ নির্ধারণ করবে। আর আপনি প্রতিপক্ষকে যত বেশি আঘাত করবেন তার মধ্যে তত বেশি প্রতিশোধ স্পৃহা বাড়বে। তাই বলবো তার দেশ ত্যাগটা ছিল স্বাভাবিক। এরশাদকে বিতাড়িত হতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়নি। কিন্তু শেখ হাসিনাকে প্রাণ রক্ষার্থে দেশ ত্যাগ করতে হয়েছে। প্রাণ রক্ষা হবে না দেখেই পালিয়ে গেছেন। তার কার্যক্রমই বলে দিয়েছে যে তিনি গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করতে পারেননি। আওয়ামী লীগের কর্মসূচি কিভাবে দেখছেন? শেখ হাসিনার ফেরার সুযোগ আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, নদীর প্রবাহিত পানি চলে গেলে তা ফেরত আসে না। উজানে সবসময় প্রবাহ থাকলে পানি আসে। এখন জনমতটা কি? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণেই। আপনি কার বিরুদ্ধে বলবেন? আমাদের স্বভাব বা চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? হওয়ার জন্য কোনো প্রচেষ্টা আছে? হ্যাঁ, তবে শেখ হাসিনার বিচারের মুখোমুখি হওয়ার সাহস পেলে তার ফেরার সুযোগ আছে শতভাগ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, ফলে তিনি একটি বাধার মুখে আছেন। দেশে এলে বিচারের মুখোমুখি হবেন, হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে এই অবস্থায় তিনি আসবেন কিনা। তিনি যদি মনে করেন তিনি অন্যায় করেননি, তিনি মোকাবেলা করবেন, তাহলে তিনি আসতে পারেন। বিচারের মুখোমুখি হতে সাহসী হলে দেশে ফিরতে তার কোনো সমস্যা নেই। সবার বিচার হওয়া উচিত, জবাবদিহিতা থাকা উচিত। জীবনে হাজারো মামলার আসামি হয়েছি, আমি দেখেছি বিচার বিভাগের চরিত্র। ওই 15.5 বছর আওয়ামী লীগের প্রতিপক্ষকে রিমান্ডে নেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসকে দণ্ডিত করা হয়েছিল। তারেক রহমানকে অনেক মোকদ্দমায় দণ্ডিত করা হয়েছিল। যে দণ্ড দিয়েছিল সেই তা এখন বাতিল করেছে। স্বাধীনতার পর আমি দেখিনি সুবিচার হয়েছে। সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যমান আইন সাধারণ মানুষের স্বার্থে নয়। এই আইনটিও ক্ষমতাসীনদের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। আওয়ামী লীগের আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল এখন চিৎকার করছেন। একসময় তিনিও নির্দেশনা পাঠাতেন, এটা করেন ওটা করেন। এখন আপনি নিজেও সেই নির্দেশনার বলি হয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক কাদের বিচারক নিয়োগ করেছেন। ন্যায় ও নীতিবোধ যাদের নেই, বিবেক ও বিবেচনা যার নেই, সত্য এবং সুন্দরের প্রতি যাদের আনুগত্য নেই, তারা বিচারক হন কিভাবে? বিচারকের আসনে যারা অধিষ্ঠিত তাদের প্রতি আমি আস্থাশীল নই। তাই এই ট্রাইব্যুনালে কি বিচার হবে সেটা বলবো কিভাবে? আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাই না। আমার জীবনে আমি হাজার হাজার মামলার আসামি হয়েছি এবং আমার সঙ্গীরা হয়েছে। আমি দেখেছি এই বিচার বিভাগের চরিত্র। ডক্টর ইউনূসকে দণ্ডিত করা হয়েছিল। বিদেশে অবস্থানরত তারেক রহমানকে অনেক মোকদ্দমায় দণ্ডিত করা হয়েছিল। যে দণ্ড দিয়েছে সেই আবার সেই দণ্ড প্রত্যাহার করতেছে, বাতিল করতেছে, খারিজ। তাহলে এই বিচার বিভাগের, আমার বিচার বিভাগের উপর অনাস্থা নয়, কিন্তু আইনের প্রতি কিন্তু আমার কোনো অনাস্থা নাই। যারা ওই আসনটিতে বসে বিচার করবেন তাদের প্রতি আমার আস্থা নাই। শেখ হাসিনার দেশে ফেরা কতটা সম্ভব প্রশ্নের উত্তরে লতিফ সিদ্দিকী বলেন, তিনি 5 আগস্ট মনে করেছিলেন জীবনের ঝুঁকি আছে, তাই কৌশল হিসেবে চলে গেছেন। অনেকে পায়ে হেঁটে যান, উনি না হয় হেলিকপ্টারে গেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে একটি স্লোগান দেন, যোগ্য পিতার যোগ্য কন্যা। আপনার কি মনে হয় তিনি যোগ্য উত্তরসূরি? লতিফ সিদ্দিকী বলেন, 1977 সালে আমি দিল্লিতে যাই। শেখ হাসিনা তখন দিল্লিতে রাজনৈতিক আশ্রয় ছিলেন। আমাকে সহ আমার সঙ্গে অন্য দুজনকে আমন্ত্রণ করেন। খাওয়া দাওয়ার পর শেখ হাসিনা আমার সঙ্গে একান্তে
সাক্ষাতে বলেন, আপনাকে তো আব্দুর রাজ্জাক ভাই ভয় পায়। আপনি যদি বলেন হাসুকে ওয়ার্নিং কমিটির একজন সদস্য করে নাও, তাহলে রাজ্জাক ভাই না করতে সাহস পাবে না। বড় ভাই হিসেবে আমার জন্য আপনি এটা করবেন না? আমি বলেছিলাম করব, কাজেই তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমার বলার প্রয়োজন আছে। উত্তরাধিকার যেখানে সেখানে তো যোগ্যতা প্রয়োজন হয় না। বলা হয় দল শেখ হাসিনাকে এনেছে, এটা সত্য নয়। শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগে আসতে আগ্রহী ছিলেন, এটা শতভাগ সত্য। আপনার সাথে একান্তে একটু কথা বলি। চল, আমরা তো রাজ্যের বই ভয় পায়। তো আপনি যদি বলেন যে শেখ হাসুকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির একজন সদস্য করে নাও, তাহলে রাজ্জাক ভাই না করতে সাহস পাবে না। শেখ হাসিনার পরিণতি আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নে তিনি বলেন, অন্যের মতামত কি জানি না, আমি নিঃসন্দেহে বলবো শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তিনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন, রাজনৈতিকভাবে তার মৃত্যু হয়েছে। আর এটা 5 আগস্ট নয়, সেদিন থেকে তিনি দুরাচারদের দ্বারা পরিবেষ্টিত হয়েছেন। প্রভুত্বকামী মানসিকতার দ্বারা যেদিন প্রাচীর বেষ্টিত হয়েছেন, সেদিনই তার জৈবিক কৃতিত্বের মৃত্যু ঘটেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঔরসজাত সন্তান থেকে ছিন্ন হয়ে গেছেন। আইনত যত অধিকার থাকে, কিন্তু চৈতন্যিকভাবে তিনি অধিকার হারিয়েছেন। সেদিনই তার রাজনৈতিক মৃত্যু ঘটেছে, সেদিনই তার জৈবিক পিতৃত্বের মৃত্যু ঘটেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঔরসজাত সন্তান থেকে তিনি ছিন্ন হয়ে গিয়েছেন। এদিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে লতিফ সিদ্দিকী বলেন, আমাকে বরখাস্ত নিয়ে অনেকে আপন মনে মাধুরী মিশিয়ে বলেন এটা ছিল শেখ হাসিনার একটা কৌশল। উনি হজ নিয়ে আমার একটা মন্তব্য পেয়ে গিয়েছিলেন। আসল কথাটা হলো, সেখানে অর্থনৈতিক স্বার্থ ও করাপ্টেড আধিপত্য ছিল, সেখানে সংকট তৈরি হয়। সেলফোন কোম্পানিগুলোকে মন্ত্রণালয়ে বিটিআরসি প্রধানমন্ত্রীর দপ্তরে খুশি করে যে অপকর্মগুলো করছিল, সে বিষয়ে আমি একটা শক্ত পদক্ষেপ নেই। এই জন্য এরা সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। তারা গণমাধ্যমকে প্রভাবিত করে বিরাট আকারে আমার বিরুদ্ধে প্রচার প্রচারণা শুরু করে। তখন আমাকে ডিফেন্ড করলে হেফাজতে ইসলাম এবং যারা কওমি মাতা বানিয়ে ফেলেছে তারা রুষ্ট হবে। তাদের খুশি বা চাপে রাখতে রাজনীতিতে 2-1 জনের বলি দেওয়া তেমন কিছু নয়। শেখ হাসিনা দেখলেন লতিফ সিদ্দিককে কুরবানি দিলে অসুবিধা কোথায়, কাজেই দিয়ে দিলেন কুরবানি। এটা একটা শেখ হাসিনার কৌশল। উনি একটা শব্দ পেয়ে গেছিলেন, আমি অবশ্যই বলেছিলাম যে হজ নিয়ে না, প্র্যাকটিক্যালি হজের কথা না। আমাদের দেশের লোক তো সমালোচনা খুব পছন্দ করে। ওই বছর ইনু এবং মেনন ওরা হজে গেছে, এইটা নিয়ে আমাকে প্রশ্ন। তো আমাদের টাঙ্গাইলে একটা প্রচলিত কথা আছে যে 101 ঘর কবুতর খেয়ে বিড়াল হজে যায়। আমি সেইভাবে বলছি, আমি তো কোনো ধর্মীয় বিষয় নেই, কিন্তু এটা আসল কথাটা হলো যেখানেই অর্থনৈতিক স্বার্থ এবং কর্পোরেট আধিপত্য, সেখানেই সংকট তৈরি হয়। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সময় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারলে বাংলাদেশের ইতিহাসে 1 নম্বর সম্মানীয় ব্যক্তি হিসেবে সবার মনের মণিকোঠায় স্থান পাবেন বলেও মনে করেন লতিফ সিদ্দিকী। নির্বাচনটাকে অবাধ, নিরপেক্ষ, জনমত প্রতিফলিত করতে পারেন কিনা সেইটা উনি দেখুন। এটা যদি করতে পারেন, কোনো কিছু লাগবে না। উনি ইতিহাসে 52 থেকে আজ পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে 1 নম্বর সম্মানীয় ব্যক্তি, প্রশংসনীয় ব্যক্তি হয়ে যাবেন যদি একটা সঠিক নির্বাচন করতে চায়। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।